ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আপ্পার চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে কিছু ভয়ঙ্কর ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে প্রথমে যেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাই, এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে হাবিব এবং তার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরের কোনো একটা গ্রামে। তো তার সাথে যখন ঘটনাটা ঘটে তখন ছিল 2006 সাল, এবং ওই সময়টাতে কিন্তু তাদের যে গ্রামটা ছিল সেটা একটা অজপাড়া গ্রামের মতো ছিল। সেখানে কোনো বিদ্যুৎ ছিল না, এবং তাদের গ্রামটাও মোটামুটি অনেকটা ছোট ছিল। ছোট বলতে মানে বেশিরভাগই মানে ঝাড় জঙ্গল দিয়ে ভরা, যেমন বাঁশ ঝাড়, বিভিন্ন জায়গায় জঙ্গল, ছোট ছোট বড় বড় অনেক ধরনের জঙ্গল আছে। মানে বাড়িঘর তেমন বেশি একটা নাই, খুব কম। যেমন অনেকখানি জঙ্গল, তারপরে যেমন একটা বাড়ি, আবার অনেকখানি জঙ্গল, একটা বাড়ি, এরকম টাইপের। তো যাই হোক, তো হাবিব গ্রামেই থাকতো, এবং তার একটা বড় ভাই ছিল, তার নাম হচ্ছে সাদ্দাম। তারা দুই ভাই, এবং গ্রামের বাড়ি যেহেতু ওই সময়টাতে কিন্তু সবাই মানে রাতের 7:30-8টার মধ্যে সবাই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়তো। তো এরকমই একদিন সেই হাবিব তার বড় ভাইকে বলে যে, ভাই চলো আমরা মাছ ধরতে যাই আজকে। যেহেতু তাদের গ্রামটা মানে নদীর কাছেই, যার কারণে তারা টেটা নিয়ে বের হয় মাছ ধরার জন্য। তখন রাত প্রায় 8:15টার মতো হবে, এরকম একটা সময়। খাওয়া দাওয়া শেষ করে তারা মাছ ধরার জন্য বের হয়। তো মাছ ধরার জন্য যখন বের হয়, তারা সেই নদীর পার ধরে হাঁটছিল, এবং মোটামুটি তারা ভালোই মাছ পাচ্ছিল। এবং সেইখানে হাবিব মানে একটা মাছের ব্যাগ নিয়ে হাঁটতেছিল, মাছ ধরে ধরে তার কাছে রাখতেছিল, এবং তার বড় ভাই হাতে টেটা নিয়ে হাঁটতেছিল, এবং তাদের দুজনের কাছেই মানে টর্চ লাইট ছিল। তো এরকম মাছ ধরতে ধরতে মোটামুটি অনেক রাত হয়ে যায়। তারা তখন মানে ঘড়ির দিকে খেয়াল করে না যে আসলে রাত কয়টা বাজে, কিন্তু তারা মাছ পাচ্ছিল তাই মাছ ধরতেছিল। তো একটা পর্যায়ে সেই হাবিব বলে যে, ভাই ঘুমে ধরছে, চলো চলে যাই, আর দেখো কয়টা বাজে। তো ওই সময়টাতে হাবিবের যে বড় ভাই ছিল সাদ্দাম, তার কাছে একটা মানে নোকিয়া ফোন ছিল। তিনি মোবাইলটা বের করে চেক করে দেখেন যে রাত প্রায় 1টার মতো বেজে গেছে। তখন তিনি তার ভাইকে বলে যে, চল চল আজকে চলে যাই। তো তারা কিন্তু মাছ ধরতে ধরতে আরো মানে 2-1টা গ্রাম পার হয়ে চলে গেছিল সেই নদীর পার ধরে। তখন তারা বলে যে, চল এক কাজ করি, আমরা নদীর পার ধরে না যেয়ে গ্রামের মধ্যে দিয়ে চলে যাই। তখন তারা দুজন সেই গ্রামের মধ্যে দিয়ে, যে মেঠো পথ ছিল সেখান দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতেছিল। তো কিছু কিছু জায়গায় মানে অনেকটা জঙ্গল ছিল, এবং কিছু কিছু জায়গায় মানে 2-1টা বাড়িঘর ছিল, এরকম টাইপের। তো একটা সময় তারা দুজনই লক্ষ্য করে যে কয়েকটা বিড়াল, প্রায় 5-6টার মতো কালো বিড়াল, যেগুলা মানে তাদের দিকে তাকায় আছে। ওইখানে একটা বাঁশ ঝাড় ছিল, সেই বাঁশ ঝাড়ের মধ্যে দাঁড়ায় আছে। যেহেতু জ্যোৎস্না রাত ছিল, তার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছিল, এবং অন্ধকারের মধ্যে সেই বিড়ালগুলোর মানে চোখগুলা মানে জ্বলজ্বল করতেছিল, মানে দূর থেকে বোঝা যাচ্ছিল। তো যাই হোক, তারা হয়তো ভাববেন যে হইতে পারে যে এই বিড়ালগুলো এই জঙ্গলেই থাকে, বা আশেপাশে এখানে কোনো বাড়ির হইতে পারে। তাই তারা মানে চুপচাপ মানে সেই বিড়ালগুলোকে ক্রস করে সেখান দিয়ে চলে যায়। এবং কিছু দূর যখন তারা যায়, তো সেখানে যেয়ে দেখেন যে আরেকটা বাঁশঝাড় পড়ে এরকম। সেই বাঁশঝাড়ের মধ্যে মানে একটা লোক বসে আছে,
খাটো প্রকৃতির একটা লোক, এবং তার চারপাশে এরকম ৬-৭টার মতো মানে কালো বিড়াল। তো এটা দেখে তারা একটু অবাক হয়ে যায়। আবার তারা পরক্ষণে ভাবেন যে মানে হাবিব ভাবতাছে, তার ভাই কি ভাবছে সে এটা জানে না। যে হাবিব পরক্ষণে আবার ভাবতাছে যে হইতে পারে যে এই লোকটা হয়তো প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বের হইছে। নাহলে সে এই জঙ্গলের মধ্যে এত রাতে আসবে কেন? আর যেহেতু গ্রাম, তারা অনেক সময় সেই জঙ্গলের মধ্যেই এরকম বসতো, মানে নিজে ফ্রেশ হওয়ার জন্য। তো এটা ভেবে তারা ২ ভাই সেই লোকটাকে ক্রস করে মানে চলে যাচ্ছিল। তো হঠাৎ করে মানে সেই লোকটা মানে বলে ওঠে, লোকটার কণ্ঠটা মানে অনেকটা মানে চিকন টাইপের ছিল। সেই কণ্ঠে লোকটা বলে ওঠে যে, "কিরে তোরা কি মাছ ধরে আসলি?" তো ওরা একটু দাঁড়ায়া যায়। পরক্ষণে মানে তার যে বড় ভাই ছিল সাদ্দাম, সে মানে এই সমস্ত বিষয় একটু জানতো। সে বলে যে, "হাবিব এখানে দাঁড়ানোর দরকার নেই, তুই হাঁটতে থাক বা পেছনে তাকাইস না।" এরকম কিছু একটা সে বলে। তখন মানে সেই লোকটা পেছন থেকে আবার বলে ওঠে যে, "তোরা যে মাছগুলো ধরছস, ওই মাছগুলো দিয়ে যা।" কারণ মানে তার চারপাশে সেই বিড়ালগুলা বসা ছিল। তখন বলে যে, "এরা সবাই অনেক ক্ষুধার্ত, ওদের মাছগুলা দিয়া যা।" তো এইটা বলে। তো সাদ্দাম পেছনেও তাকায় না, আর এই কথার কোনো উত্তরও সে দেয় না। সে সেই হাবিবকে নিয়ে দ্রুত হেঁটে সেই জায়গাটা পার হওয়ার চেষ্টা করে। তো সে যখন মানে বেশ কিছু দূর চলে যায়, এবং সেই মানে যে জঙ্গলটা মোটামুটি পার হয়ে যায় এবং শেষ প্রান্তে যখন চলে যায়, ঠিক তখন তিনি মানে সেই মানে বেঁটে টাইপের যে লোকটা, খাটো লোকটা, সেই লোকটাকে তিনি আবারও দেখেন, এবং সেই লোকটা মানে খুবই রাগান্বিত অবস্থায় তার দিকে তাকিয়ে আছে। আর বলে যে, "কিরে তোকে না বললাম যে মাছগুলা দিয়া যা? ওরা খুবই ক্ষুধার্ত। তুই তো কথা শুনোস না।" তো যাই হোক, তো সাদ্দাম তখন তার যে ছোট ভাই ছিল হাবিব, সে হাবিবের মানে হাতটা মানে শক্ত করে ধরে, সে তখনও মানে কোনো উত্তর দেয় না। সেই লোকটাকে মানে পাশ কাটিয়ে সে আরো দ্রুত হাঁটার চেষ্টা করে। তা হাবিবও মানে মোটামুটি অনেকটা ভয় পাইতেছিল, এবং সে বলে যে, "ভাইয়া চলো এক কাজ করি, মাছগুলা দিয়া দিই। আমার কাছে মানে সুবিধা মনে হইতাছে না। এটা হইতে পারে যে অন্য কিছু।" তখন মানে যে সাদ্দাম সে বলে যে, "চুপচাপ হাঁটতে থাক। কোনো কথা বলার প্রয়োজন নাই। তুই দ্রুত হাঁটতে থাক। পাও চালা।" তো একটা পর্যায়ে তারা সেই গ্রাম থেকে বের হইয়া মানে একটা যেই জমি ছিল, ফসলি জমি, সেই জমির আইল ধরে তারা দ্রুত হাঁটার চেষ্টা করে। তো এরকম হাঁটতে, হাঁটতে হঠাৎ করে মানে তারা দেখতে পায় যে সেই ক্ষেতের মধ্যেও সেই মানে খাটো লোকটা এবং সেই বিড়ালগুলা তাকে ঘিরে দাঁড়ায় আছে। তখন তারা মূলত আরো ভয় পেয়ে যায়, এবং সেই লোকটা বলে যে, "তোরা তো মাছ দিলি না, তাহলে দেখ আমরা কি করতে পারি।" মানে এরকম কিছু একটা সে বলে। মানে এটা বলে মানে সেই বিড়ালগুলা মানে আস্তে, আস্তে বড় হইতে থাকে সেখানে। মূলত বিড়ালের যে চোখগুলা ছিল মানে খুবই জ্বলজ্বল করতাছিল, আর সেই লোকটার চোখগুলা মানে একদম লাল হয়ে আছে। যা অন্ধকারের মধ্যে মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল। যদিও হালকা, হালকা চাঁদের আলো ছিল। তখন তারা দুজনেই মানে মারাত্মক ভয় পেয়ে যায়, এবং তারা দুজনে এক কাজ করেন, সেই মাছ এবং তাদের হাতের টেটা-মেটা যা ছিল সবকিছু ফেলে তারা দেয় এক দৌড়। তো যখন তারা মানে এক দৌড় দেয়, ওইদিকে কিন্তু ওই জিনিসগুলা মানে তাদের পেছনে ছিল। তো হাবিব কিন্তু মানে ওই দৌড়ানোর মধ্যেই মোটামুটি ক্ষেতটা অনেক বড় ছিল, যেই ফসলি জমিটা। সেটা মানে বের হওয়ার একদম শেষ মুহূর্তে গিয়ে সেই হাবিব কিন্তু আরেকবার পেছনে তাকায় যে আসলে পেছনের পরিস্থিতি কি। তো তার ভাষ্যমতে সে যখন পেছনে তাকায়, দেখতে পারে যে সেই বিড়ালগুলা মানে
আকৃতিতে বড় হইতে হইতে মানে গরুর মতো, একটা গরু যেরকম সাইজ ওরকম টাইপের হয়ে গেছে। ঠিক সেই সময় সেই হাবিব একটা গাছের শিকড়ের সাথে তার পা মানে আটকে সে পড়ে যায় সেখানে, এবং পড়ে যাওয়ার পরে সে জ্ঞান হারায়। পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে সে দেখে যে তার বাড়িতে সে, এবং সে প্রথমে জিজ্ঞেস করে যে ভাইয়া কোথায়। তখন তার মা বলে যে তোর ভাই ওই ঘরে শুয়ে আছে, ওর প্রচুর জ্বর। তখন হাবিবের শরীরে মোটামুটি অনেকটা জ্বর ছিল। তখন সে বলে যে আমি এখানে কিভাবে আসলাম বা আমাকে কে নিয়ে আসলো। তখন তার মা বলে যে সে যখন মানে অজ্ঞান হয়ে যায় পড়ে, তখন সাদ্দাম দৌড়ে ওইখানে একটা বাড়িতে চলে যায়, এবং সেই বাড়ির লোকজনকে ডেকে সেখানে নিয়ে আসে এবং এনে তাকে সেখান থেকে উদ্ধার করে। এবং পরবর্তীতে বলে যে সেই যে বাড়ির মানুষজনকে সে ডেকে নিয়ে আসছে তাদেরকে নিয়ে তারা মানে ওই পুরা ক্ষেতটার মধ্যে তারা অনেক খোঁজাখুঁজি করে সেই ফসলি জমির মধ্যে। তারা কোথাও কেউ কোনো জায়গায় মানে এরকম কোনো মানুষ দেখে নাই, এবং কোনো ধরনের বিড়াল টিড়াল তারা দেখে নাই। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। এবং দ্বিতীয় যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এটা যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে অঞ্জনা রানী। সে মূলত হিন্দু ধর্মের, এবং পরবর্তী ঘটনাগুলো তার। তো তার ঘটনার মধ্যে প্রথম যেই ঘটনাটা, এটা তার মায়ের কাছ থেকে শোনা একটা ঘটনা। তো তার মা যখন ছোট ছিল, তাদের বাড়ি ছিল সেই মাদারীপুরের কোনো একটা জায়গায়। তো তার মায়ের সাথে প্রথম যে ঘটনাটা ঘটে, তার মা তখন ছোট ছিল। এটা মূলত মানে 1980-র দশকের ঘটনা হবে। তো তাদের যে নানু বাড়ি ছিল তার আশেপাশেই একটা মানে আম বাগান ছিল। সেই আম বাগানটা মানে অনেক বড় একটা আম বাগান, এবং সেই আম বাগানটাকে ঘিরে মানে অনেক ধরনের ভয়ঙ্কর ঘটনা আছে, যেটা মানে তাদের গ্রামের অনেক মানুষ জানে এই ব্যাপারটা। কিন্তু ওইখানে অনেক মানে ছোট ছোট বাচ্চারা যাইতো আম কুড়ানোর জন্য, সেখানে যাইতো। এবং যেই বাগানের মালিক সে মানে এরকম বাচ্চাদের দেখলে ধমকায়, তাই তারা মানে ভয়ের কারণে রাতের বেলা যাইতো, যাতে সেই বাগানের মালিক না দেখতে পায়। তো এরকমই একদিন হঠাৎ মানে মোটামুটি তুফানের মতো হয়। তো তুফানটা যখন একটু কমে আসে, হালকা হালকা বৃষ্টি হইতাছে, ঠিক সেই সময় তার মা এবং তার বড় মামা বাসায় কাউকে না বলে চুপ করে তারা বের হয়ে যায় সেখানে আম কুড়ানোর জন্য। মানে তাদের চিন্তা হচ্ছে যে তারা যদি মানে এখন আম কুড়াইতে না যায়, পরবর্তীতে সেই গ্রামের অন্য অন্য যে ছেলেমেয়েরা আছে তারা এসে হয়তো আমগুলা কুড়ায় নিয়ে যাইব। এই জন্য তারা সেই রাতের বেলায় মানে আমগুলা কুড়ানোর জন্য যায় কাউকে না বলে। এবং এদিকে যেহেতু তুফান হইতাছে, তাদের বাড়িতেও সব মানুষজন মানে জেগে আছে, এবং যেহেতু গ্রামের বাড়ি তারা চারিদিকে খেয়াল রাখতেছে যে তাদের যে গরু বাছুর আছে এগুলার কোনো প্রবলেম হইতাছে কিনা, বা তার যেহেতু মাটির ঘর তাদের যে পিঁড়াগুলা ভিজে গেল কিনা, বা এরকম যাই হোক তারা মানে জাগ্রত আছে। কিন্তু এদিকে কেউ জানে না যে তারা সেখানে চলে গেছে আম কুড়ানোর জন্য। এবং তারা যাওয়ার সময় সেখানে দুজনে দুইটা ব্যাগ নিয়ে যায়, বাজারের ব্যাগগুলা, যেগুলো ওই যে সিমেন্টের বস্তা ওরকম টাইপের বাজারের ব্যাগ নিয়ে তারা সেখানে যায়, এবং প্রচুর আম পায়। এবং আম কুড়ায় তারা মানে একটা ব্যাগ পুরো ভরে ফেলে। তখন মানে তার যে মামা ছিল সে তার মাকে বলে যে তুই এক কাজ কর, তুই একটা ব্যাগ নিয়ে বাসায় রেখে আয়, কারণ দুইটা ব্যাগ একসাথে নেওয়া যাবে না। আর আমি এখানটাতে আম কুড়াইতে থাকি। এখন যদি আমরা আম না কুড়াই, মোটামুটি তুফান অনেকটা থেমে গেছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো আরেকটু পরে হয়তো যে সেই গ্রামের অন্য অন্য ছেলেপেলেরা তারা মানে চলে আসবে আম কুড়ানোর জন্য। তো তুই এক কাজ কর, আমগুলা রেখে আয়। তো
তো সেই জঙ্গলটা মোটামুটি অনেকটা বড় ছিল। আর যেহেতু তার মা ওই সময়টাতে ছোট ছিল অনেক, মানে সে সেই ব্যাগটাকে মানে উঠাইতে পারতাছিল না, খুবই ভারী ছিল। তখন সে ওই ব্যাগটাকে টেনে টেনে নিয়ে যাইতেছিল। তো সে যখন একা একা আসতেছিল, একটু পরপর মানে বিদ্যুৎ চমকাইতেছিল, মানে খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ এবং অনেকগুলা আম গাছ সেখানে। তো সে যখন মানে সেই বাগানটার মানে শেষ প্রান্তে চলে আসে, মানে তার যখন আর হয়তো 2-1 মিনিট হাঁটলে তখন সে মানে ওই বাগানটা থেকে বের হয়ে যেতে পারবে, ঠিক তখনই তার মনে হইতাছে যে কেউ একজন মানে এখানে দৌড়াদৌড়ি করতেছে আশেপাশে। মানে তার মনে হইতাছে, অথচ তিনি দেখতে পারতাছেন না। এবং তার কাছে মনে হইতাছে যে কে যেন মানে সে যেন না দেখে, এই জন্য তাকে লুকায় লুকায় ফলো করতেছে কেউ। তো যাই হোক, সে তারপরও ভাবে যে হইতে পারে বৃষ্টির রাত, এই জন্য তার কাছে মানে এরকম মনে হইতাছে। তো সে কিন্তু কয়েকবার মানে আশেপাশে মানে তাকায় দেখছে যে কোথাও কেউ আছে কিনা দেখার জন্য, কিন্তু তিনি কোথাও কাউকে দেখেনি। কিন্তু তার কাছে কেন যেন মনে হইতাছে কে যেন বারবার মানে তাকে মানে দেখে এদিক থেকে সেদিকে মানে দৌড়ায় দৌড়ায় মানে লুকাইতেছে। তো একটা পর্যায়ে সে সেই বাগানেরই 2টা বট গাছ আছে অনেক বড়, সেই বট গাছটার মানে কাছাকাছি চলে আসে। ঠিক তখনই তার মনে হলো কে যেন তার আমের যেই ব্যাগটা সে যে টেনে টেনে আনতাছিল, সেই ব্যাগটাকে মানে একটা হ্যাচকা টান দিয়ে মানে তার হাত থেকে ছুটে যেমন ব্যাগটা আরো 2-3 হাত দূরে পড়ে গেল। সে সাথে সাথে মানে পিছনে তাকায় দেখে যে আসলে সেখানে কেউ নেই। তো সে এটা মানে স্বাভাবিকভাবেই নেয়। সে ভাবলেন যে হইতে পারে যে অনেক ভারী ছিল, তার হাত থেকে ছুটে গেছে কোনোভাবে। তখন মানে সে অনেকগুলো আম সেখানে আবার পড়ে গেছিল। ওইগুলাকে আবার তিনি কুড়ায় সেই ব্যাগের মধ্যে উঠান। উঠে সে যখন আবার হাঁটা শুরু করবেন, ঠিক তখনই তিনি একটা জিনিস লক্ষ্য করেন যে, যে বট গাছটা ছিল, বট গাছটা মোটামুটি অনেক বড়। সেই বট গাছের নিচে একটা অনেক বড় পা, এবং অপর পাশে আরেকটা বট গাছ আছে, সেই গাছটার গোড়ায় আরেকটা পা। মূলত পাগুলা অনেক বড়। সে দেখে মোটামুটি ভয় পেয়ে যায়, যদিও সে অনেক ছোট ছিল। সে দেখে যে মানে 2টা পা 2 দিকে। তো সে উপরের দিকে তাকায় যে আসলে এই পাগুলা কার পা, দেখার জন্য যে এগুলা আসলে কি। সে উপরে তাকিয়ে মানে তেমন কিছু একটা দেখতে পায় না, যদিও মানে অনেক গাছের জন্য সে দেখতে পায় না। তবে সে স্পষ্ট দেখতেছিল যে 2টা পা 2 দিকে। তো এইটা দেখে সে ভয় পেয়ে যায় এবং সে সেখানে যেই আমের ব্যাগটা ছিল সেটা ফেলে সে মানে তার ভাই যেখানে ছিল মানে তার মামা, সেইখানটাতে মানে উল্টা ঘুরে দৌড় দেয় এবং তার ভাইকে গিয়ে বলে যে এই ঘটনা। তখন তার ভাই আবার আসে যে চল তো দেখি আসলে এখানে কি আছে। তো তার ভাই যখন আসে সেখানে সে কিছুই দেখতে পায় না। এই ছিল তার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এবং আরেকটা ঘটনা যেটা তার নিজের সাথে ঘটেছিল, তিনি তার এক খালার বাড়িতে বেড়াতে গেছিলেন। তখন এই ঘটনাটা তার সাথে ঘটে। সে মূলত একটা মানে অনুষ্ঠানের দাওয়াত খাওয়ার জন্য সেখানে গেছিলেন। এবং সে যখন যান তখন তার বিয়ে হয়ে গেছে। তার হাসব্যান্ড এবং তার একটা ছোট্ট মেয়ে ছিল, তাকে নিয়ে সেখানটাতে যান। তো সে যখন ওই বাড়িটাতে যান, তার যে খালার বাড়িটা, মানে তার কাছে কেমন যেন মানে একটু অন্যরকম লাগতেছিল, অস্বাভাবিক। যেমন তার কেমন যেন মানে ঘাড় ঘুর কেমন যেন একটু ভারী ভারী লাগে। তো যাই হোক, তারপরও সে ওই বাড়িতে যখন যান, তাদের যে গোসলখানা ছিল, তাদের গোসলখানাটা মূলত উঠান থেকে একটু দূরে ছিল। এবং তার বাচ্চাকে গোসল করায় এবং তার হাসব্যান্ড গোসল করেন। এবং সে যখন যান গোসল করার জন্য, তার কাছে কেন যেন একটু ভয় লাগতেছিল। তো পরবর্তীতে সে মানে কাকে বলবেন যে তার ভয় লাগে, এই জন্য আবার দিনের বেলা, এই জন্য
মানে তিনি একটু লজ্জা পাবেন, এই জন্য তিনি আর কাউকে কিছু বলেন নাই। তো এটা ভেবে সে একাই গোসল করতে যায় গোসলখানায়, এবং সে যখন গোসল করতেছিল তার কাছে মনে হইলো যে কেউ একজন তার পেছনে আছে। সে মানে ছাত করে ঘুরে তাকায় এবং দেখেন যে আসলে সেখানে কেউ নাই। তখন সে মানে নিজে, নিজে আবার একা, একা ভাবতে থাকেন যে আসলে আমি এরকম মানে কোনো কারণ ছাড়াই মানে এরকমটা করার প্রয়োজনটা কি? কিন্তু কেন যেন তার ওই বাড়িতে যাওয়ার সাথে, সাথে মানে গা ছমছম করতেছিল। তো যাই হোক, সে গোসল করে আসে এবং এসে সে ফ্রেশ-ট্রেশ হয়, খাওয়া-দাওয়া করে, এবং খাওয়ার পরে তার কাছে মনে হইতাছে যে তার যে গালটা ছিল, তার গালের এক পাশটা মানে জ্বলতেছে। তো সে ভাবলেন যে হইতে পারে যে এখানে অনেক গরম, এইজন্য হয়তো। আর ওই সময়টাতে মূলত অনেক গরমের সময় ছিল। প্রচন্ড গরম ছিল। তো এইটা ভেবে সে আর মানে তেমন পাত্তা দেয় না। কিন্তু পরক্ষণেই মানে ওই বাড়িরই একজন মেহমান সে এসে বলে যে, "তোমার গালে কি হইছে? দেখো তো ৩ টা মানে আঁচড়ের দাগ। এটা কিভাবে হইল?" তো যাই হোক, সে এটা বেশি একটা পাত্তা দেয় না। সে ভাবে যে হইতে পারে যে তার যেহেতু বাচ্চা আছে, হইতে পারে বাচ্চার নখ লাগছে, বা এমনও হইতে পারে যে তার হাতে যে চুড়ি ছিল সেই চুড়ির মানে আঁচড় লাগতে পারে। যাই হোক, সে এটা তেমন একটা গুরুত্ব দেয় না, এবং ওই বাড়ির মানে প্রত্যেকটা মানুষ তাকে মানে এই বিষয়টা জিজ্ঞেস করে যে তার গালে কি হইছে বা এরকম আঁচড় কোথা থেকে লাগছে। কিন্তু সে কিছুই বলতে পারে না। পরবর্তীতে সে রাতের বেলা ঘুমায়, এবং মাঝরাতে সে স্বপ্ন দেখে যে একটা কালো বিড়াল মানে তার কাছে আসছে এবং তাকে মানে ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকায় আছে এবং বলতাছে, "তুই এখান থেকে দ্রুত চলে যা সেই বিড়ালটা, নাহলে তোর ক্ষতি হবে।" এরকম কিছু একটা মানে তাকে সেই বিড়ালটা বলে, এবং এরকম বলতে, বলতে মানে সে একটা লাফ দিয়ে মানে তার উপরে চইলা আসে। মানে তার মুখের উপরে আইসা পড়ে। ঠিক তখনই মানে সে আচমকা মানে লাফ দিয়ে উঠে যায় এবং তার ঘুমটা ভেঙে যায়, এবং তার হাসব্যান্ড ছিল পাশে। সে জিজ্ঞেস করে যে কি হইছে? কিন্তু সে তার হাসব্যান্ডকে আর কিছুই বলে না। তো পরবর্তীতে যখন সকালে সে ঘুম থেকে ওঠে, তখন মানে তার যে গালের মধ্যে ১ম দিন ৩ টা দাগ ছিল আঁচড়ের, কিন্তু পরের দিন দেখতেছে মানে মানে মুখের মধ্যে অনেকগুলো আঁচড়ের দাগ। মনে হইতাছে যে তার মুখে কেউ মানে অজস্র মানে আঁচড় দিছে। পরবর্তীতে এটা মানে সবাই দেখে সবাই তাকে জিজ্ঞেস করে আসলে বিষয়টা কি? তখন সে তার হাসব্যান্ডকে মূলত এই ঘটনাটা বলে যে, "আমি রাতের বেলা এরকম, এরকম স্বপ্ন দেখছি।" এবং সেই বিড়ালটা যখন মানে তার মুখের উপরে লাফ দিয়ে পড়ে, তারপর থেকে তার মানে সারা মুখটা জ্বলতে থাকে। কিন্তু সে যেই ঘরটার মধ্যে ছিল, ওখানে কোনোভাবে কোনো বিড়াল ঢোকার কোনো মানে প্রশ্নই ওঠে না। কিন্তু সে স্বপ্নে এটা দেখছে। পরবর্তীতে ওই বাড়ির কিছু মুরুব্বি ছিল, তাদেরকে বিষয়টা বলা হয়। তখন তারা বলে যে, "এই বাড়িতে একটা খারাপ কিছু আছে, যেটা মূলত তাদের কোনো ক্ষতি করে না। এখন সেটা কেন মানে তার প্রতি এত বিরক্ত হইল সেটা সেই জানে, এবং তারা এটা বলতে পারে না যে সে কেন তার উপরে এতটা বিরক্ত।" কিন্তু ওই বাড়িতে যারা থাকে তাদের কিন্তু সে কোনো ধরনের কোনো ক্ষতি করে না। তো পরবর্তীতে সে তাড়াতাড়ি সেই অনুষ্ঠান শেষ করে সে ভাবছিলেন যে আরো কিছুদিন সেখানে মানে তিনি থাকবেন। কিন্তু পরবর্তীতে সে দ্রুত সেইখান থেকে চলে আসেন, এবং সে এসে একজন মানে কবিরাজের কাছে সে যান, এবং সেই কবিরাজটা বলে যে, "ভালো করছেন আপনি সেখান থেকে চলে আসছেন। কিন্তু ওইখানে থাকলে আপনার যেকোনো একটা ক্ষতি হইতো।" সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো আজকের এপিসোডটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।